ডেঞ্জার একটা জায়গা, কিন্তু বিশাল অনুভূতি। বাংলা ইউটিউব চ্যানেলে এই প্রথমবার এই প্রথম ভিডিও, যেটা কিনা এই যিশু আইল্যান্ড। যে ওই দূরে কিন্তু একটা মানে ছোট নৌকা রয়েছে, তারা কিন্তু এখনো ওই যে 121-এর পাশে কিন্তু এখন কাংড়া ধরছে। সুন্দরবনের মাঝে ক্ষুদ্রতম এই আইল্যান্ড। ইউটিউবে 20 মিনিট 25 মিনিটের একটা ভিডিওর মধ্যে দেখার পর আপনারা কিন্তু সুন্দরবনটাকে পুরোপুরি বুঝতে পারবেন না, যদি না সুন্দরবনে অন্তত একবার না আসেন। বিদ্যাধরী নদী কিন্তু একটা খতরনাক নদী। আমরা কিন্তু রয়েছে একটা ডেঞ্জার জোন বললেই চলে। হ্যালো বন্ধুরা, কেমন আছে সবাই? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। আরো একটা নতুন দিনে আর একটা নতুন ভিডিওতে সকলকে জানাই স্বাগত। ঘড়ির কাঁটায় এই মুহূর্তে ঠিক বিকাল 4টে নাগাদ, আর আমি কিন্তু রয়েছি সুন্দরবনের নতুন দ্বীপ, যা নতুন চড়া বলতে পারো তোমরা, নতুন চড়ার মাঝে, যার নাম যিশু আইল্যান্ড। হ্যাঁ, একদমই তাই, আমি কিন্তু রয়েছি যিশু আইল্যান্ড। আর এই হচ্ছে কিন্তু মানে যিশু আইল্যান্ডের যে চড়াটা সবে মাত্র নতুন কিন্তু এই চড়াটা পড়েছে, খুবই সুন্দর। তো মোটামুটি কিন্তু বেশি দিন হয়নি যে চড়াটা পড়েছে আর কি। একদম কিন্তু বালির চড়া দেখতে পাচ্ছ, আমি খালি পায়ে কিন্তু হেঁটে যাচ্ছি। আর হচ্ছে যে আমার পায়ে কিন্তু টোটালি কাদা লাগছে না, কারণ এটা সম্পূর্ণ কিন্তু সাদা বালির একটা চড়া। বাংলা ইউটিউব চ্যানেলে এই প্রথমবার এই প্রথম ভিডিও, যেটা কিনা এই যিশু আইল্যান্ড, সুন্দরবন লট 121 ও লট 120 ঠিক পার্শ্ববর্তী এই যিশু আইল্যান্ড খুব কিন্তু নতুনভাবে তৈরি হয়েছে, যার মাঝে কিন্তু এইরকম মানে ভাটার সময় এইরকম সাদা বালির চড়া পড়ে থাকে। তো মোটামুটি কিন্তু দুদিকে কিন্তু অসম্ভব পরিমাণে ম্যানগ্রোভ অরণ্য, এবং এই পার থেকে শুরু করে এই পার পর্যন্ত যেদিকে তাকাবো সেদিকে কিন্তু শুধু ম্যানগ্রোভ, অর্থাৎ মানে সুন্দরবন। আর এই সুন্দরবনের মাঝে ক্ষুদ্রতম এই আইল্যান্ড, যার নাম যিশু আইল্যান্ড। তো বন্ধুরা, এইটা কিন্তু লট 120 আর এটা কিন্তু লট 121, যার বাঘের উপদ্রব কিন্তু এটাতে বেশি এটার তুলনায়। তো মোটামুটি কিন্তু আমরা রয়েছে মাঝখান বরাবর। আমি যদি একবার দেখাই যে এই যে চড়া থেকে, মানে এই যে দ্বীপ থেকে আর এই দ্বীপের কিন্তু দূরত্বটা খুবই একটা যে বেশি তা কিন্তু নয়, আর চড়া পরে প্রায় জুড়েই গেছে বললেই চলে। সামনে শুধু ওইটুকুই যে জল তোমরা দেখতে পাচ্ছ, মানে মাদলা নদী, এই মাদলা নদীর দূরত্বটা কিন্তু খুবই কম। আর এই যে এই জায়গাটা কিন্তু মোটামুটি যে মানে কি বলে, চড়ার জন্য কমে গেছে। যদি জোয়ার থাকে তো মোটামুটি কিন্তু এই জায়গাতেও জল থাকে, এবং মাদলা নদীর যে দূরত্বটা সেটা কিন্তু বেড়ে যায়। আর আরেকটা কথা, যে অনেকেই হয়তো ভাবছেন যে এখানে চড়াবাড়ি যদি থাকে কিনা, তো একদমই কিন্তু সেই ভয়টা একদমই নেই। যে এই মানে এই যে এই চড়াটিতে কিন্তু চড়াবালি একদমই নয়, সাদা বালি, আর যা কিন্তু খুবই ভালো লাগবে। তো আমরা কিন্তু এই মুহূর্তে রয়েছি মাদলা নদীর চড়াতে, কিন্তু আমি যদি একবার দূরে দেখাই, এই যে চড়াটা আছে সামনের যে চড়াটা, এই চড়ার কিন্তু একটু দূরে রয়েছে বিদ্যাধরী নদী। এইটা কিন্তু আপাতত মাদলা নদী। ওই যে ওপারে বেরিয়ে গেছে ওটাও মাদলা নদী, এই পাটটা যেটা বেরিয়ে গেছে এটাও মাদলা নদী। কিন্তু এই যে সামনের যে চড়াটা আপনারা দেখতে পাচ্ছেন, এই চড়াটা ক্রস করলেই কিন্তু পড়ে যাবে বিদ্যাধরী নদী। বিদ্যাধরী নদী কিন্তু সবাই জানেন যে কতটা খতরনাক একটা নদী, যেখানে কিন্তু পদে পদে বিপদ এবং পদে পদে কুমিরের লক্ষণ দেখতে পাওয়া যায়। কারণ এটা মাঝি ভাইদের মুখে শোনা যে এই নদীতে কিন্তু প্রচুর পরিমাণে কুমির রয়েছে, এবং তার সাথে যে আশেপাশে যে ম্যানগ্রোভ অরণ্য, সেই অরণ্যের কাছে কিন্তু বাঘ রয়েছে। তো সেই সূত্রে দেখতে গেলে বিদ্যাধরী নদী কিন্তু একটা খতরনাক নদী, সেটা বললেই চলে। দেখো, বিপদ কখন কিভাবে আসে তা কিন্তু বলে আসে না। তো মোটামুটি কিন্তু আমরা কিন্তু রয়েছে একটা ডেঞ্জার জোন বললেই চলে, যেহেতু 121 আর এবারে 120। তো সেই সূত্রে দেখতে গেলে কোন মুহূর্তে বাঘ অ্যাটাক করবে তা বলা যায় না। আর কথা হচ্ছে এই যে, তো এখানকার যে সাধারণ লোকজন বা যে মাঝি ভাইদের সাথে আমরা এসেছি, তারা কিন্তু এখানে এই বাঘ নামক জিনিসটাকে উচ্চারণ করে না। তা কেন, তা আমরা কিন্তু মানে এখনো বুঝতে পারছি না যে এখানে বাঘ উচ্চারণ কেনই বা করছে না। কেউ বা বলছে বাবু, কেউ বা বলছে মামা। অনেক সময় বাবুকে দেখেছি, বাবু সামনে থেকে হেঁটে যাচ্ছে বা নৌকোর কাছাকাছি থেকে হেঁটে যাচ্ছে। তো এইরকম ধরনেরই মানে নাম নিয়ে কথা বলছে যে মামা আসতে পারে বা বাবু আসতে পারে, সেই রকম। তো আমরাই বলছি যে মানে বাঘের কথা। তো দেখা পাচ্ছেন আমরা কিন্তু ওই নৌকা নিয়ে এসেছি। তার আমি যেহেতু মানে একটু দূরত্বে চলে এসেছি, সেই সূত্রে কিন্তু আমি একটু নামটা নিচ্ছি। আর এখন কিন্তু যে 120 লট 120, তার কিন্তু খুবই কাছে, পায়ে হাঁটা মিনিট খেনেকে গেলেই কিন্তু 120। তো
মোটামুটি কিন্তু এই 120 নম্বর যে জঙ্গলটা, এই 120 নম্বর জঙ্গলে বাঘের সম্ভাবনা যে পরিমাণে, তার থেকে কিন্তু ওই 121 অর্থাৎ 121 নম্বর ওই জঙ্গলটিতে তার তুলনায় বাঘের পরিমাণ অনেকটাই বেশি। আমি যদি এই যিশু আইল্যান্ডকে একটু আপনাদেরকে মানে মোবাইলের দ্বারাই দেখাই, অর্থাৎ গুগল ম্যাপে দেখাই, তো এই ম্যাপটার আশেপাশটাই তোমরা মানে আপনারা ভালোভাবে দেখতে পাবেন যে কতটা জঙ্গল ঘিরে রয়েছে এবং নদী মানে ম্যাপে কতটা সরু। তো এই দিকটাতে কিন্তু এই যে চরটা, এটা কিন্তু হচ্ছে ওয়াটার হিলস আইল্যান্ডস। ওয়াটার হিলস আইল্যান্ডসের পাশেই কিন্তু এটা যিশু আইল্যান্ড। আর মোটামুটি কিন্তু যিশু আইল্যান্ড একটা মানে রোমাঞ্চকর লাগছে, কারণ যেহেতু চারিদিকে বকখালির মতন সাদা বালি, তো সেই সূত্রে কিন্তু বেশ ভালো লাগছে। আর এখানে একটা পাথর দেখা পেলাম, এই দেখুন কি পাথর বোঝা যাচ্ছে না, মোটামুটি বেশ ভালো, ফেলে দিলাম। তো এই হচ্ছে কিন্তু যিশু আইল্যান্ড, যা কিন্তু বাংলা ইউটিউব চ্যানেলে প্রথমবার আসতে চলেছে, তাও আপনাদের কাছে। আচ্ছা, আমি কিন্তু এখন রয়েছি মাদলার জলে, অর্থাৎ মাদলা নদীর জলে পা ভিজিয়ে আমি কিন্তু ভিডিও বানাচ্ছি। আর এই হচ্ছে আমাদের যিশু আইল্যান্ড। আর আমি এখানকার যে সাধারণ মানুষজন, অর্থাৎ এখানকার সাধারণ বাসিন্দারা, তারা যে এই মাদলা নদীতে কিভাবে জীবনযাপন করে, অর্থাৎ জীবিকা নির্বাহের জন্য যে এখানে মাছ, কাঁকড়া ইত্যাদি যে ট্রলার মানে নৌকা বলো, ডিঙি বলো বা ডোঙা বলো, যেটা তাল গাছ দিয়ে বানানো, তা দিয়ে কিভাবে এখানে এসে মানে ওনারা যা তাদের মানে এই যে মাছ কাঁকড়া ধরে, তো সেটাই আমি একবার দেখাই। তো দেখা পাচ্ছ যে ওই দূরে কিন্তু একটা মানে ছোট নৌকা রয়েছে, যেখানে কিন্তু বেশ কিছু মহিলা এবং 2-4 জন কিন্তু লোক রয়েছে, যারা কিন্তু এখনো ওই যে 121-এর পাশে কিন্তু এখন কাঁকড়া ধরছে। ওদের জীবনে কিন্তু এখন বহুত পরিমাণে রিস্ক, কেন না যে কোনো মুহূর্তে কিন্তু অ্যাটাক হতেই পারে, কারণ ওখানে কিন্তু না জাল দেওয়া আছে না কিছু। তাও আমি হয়তো এর আগের অন্য কোনো ভিডিওতে আপনাদেরকে দেখিয়েছি যে মানে সুন্দরবনের যে জঙ্গলগুলো সাধারণত হয়ে থাকে, সেই জঙ্গলগুলো কিন্তু বিভিন্ন ধরনের সব জাল দিয়ে অর্থাৎ নেট দিয়ে ঘেরা থাকে রাউন্ড করে, যাতে বাঘ কিন্তু মানে জঙ্গলে ছেড়ে মানে লোকালয়ে যাতে না চলে আসে। তারপরও কিন্তু বিভিন্ন ধরনের বাঘ আমরা লোকালয়ে দেখেছি, বিভিন্ন খবরে দেখেছি, শুনেছি যে বাঘ কিন্তু বন ছেড়ে লোকালয়ের মধ্যে চলে এসেছে এবং তার জন্য কিন্তু প্রাণহানি হয়েছে, অর্থাৎ গ্রামবাসীর কোনো মানুষ মারা গিয়েছে। তো সেই সূত্রে দেখতে গেলে এই সাইডগুলোতে কিন্তু একদমই কিন্তু নেট নেই। আর এখানে কিন্তু মানে বন দপ্তরের যে পুলিশ অফিসাররা, তারা কিন্তু কড়া নজরদারিতেও রাখে। সন্ধ্যার পর কিন্তু মানে এই যে নদীর সাইডগুলোতে এগুলো কিন্তু ওই বন দপ্তরের যে অফিসাররা, তারা কিন্তু রাউন্ড দেয়, যাতে এই এরিয়াতে কোনো সাধারণ মানুষ বা এখানকার সাধারণ গ্রামবাসীরা তারা যাতে না এই সাইডে এসে মাছ কাঁকড়া ইত্যাদি ধরে এবং তাদের না প্রাণহানি হয়। তো সেই সূত্রে বলা আর কি, যে এই যে জঙ্গলগুলো, এই জঙ্গলগুলো কিন্তু যেহেতু জাল দিয়ে ঘেরা নয়, তো সেই সূত্রে এখানে কিন্তু ওই যে লোকগুলো মানে করছে, ওনাদের কিন্তু রিস্ক। তো দাদা ভালো আছেন তো? আপনার কেমন লাগছে বলুন। আমার মুখে কোনো ভাষা নেই, প্রথম কথা বলছি, কেননা এই যে সুন্দরবনটা কিন্তু আপনারা এই ইউটিউবে এই ভাই যে ভিডিও বানাচ্ছে, ঠিক আছে, আমি জাস্ট একটুখানি কথা বলবো, একটু মন দিয়ে শুনবেন। এই যে ভাই যে ভিডিও বানাচ্ছে ইউটিউব ভিডিও, তো আপনারা এই ইউটিউবে 20 মিনিট 25 মিনিটের একটা ভিডিওর মধ্যে দেখার পর আপনারা কিন্তু সুন্দরবনটাকে পুরোপুরি বুঝতে পারবেন না। যদি না সুন্দরবনে অন্তত একবার না আসেন, তাহলে কিন্তু বুঝতে পারবেন না যে সুন্দরবনটা কি জিনিস। আর সুন্দরবন নিয়ে আপনাকে চিন্তা ভাবনা করতে হবে। ডেঞ্জার একটা জায়গা, কিন্তু বিশাল অনুভূতি, এইটুখানি আপনাদের বলতে পারি। মানে আপনাদের জীবনের একটা স্মৃতি হয়ে থাকবে, অ্যাডভেঞ্চার যে কাকে বলে এবং প্রাকৃতিক সৌন্দর্য কাকে বলে, নদী এবং সবুজের সমারোহ, সুন্দরবন একেই বলা হয়। একদম গড়ান গেওয়া সুন্দরী গাছে ম্যানগ্রোভের অরণ্য, সারা ওয়ার্ল্ডের মধ্যে একমাত্র ম্যানগ্রোভের অরণ্য কিন্তু আমাদের ভারতবর্ষের পশ্চিম বাংলার বুকে এই সুন্দরবন। এই সুন্দরবনকে নিয়ে অনেক রহস্য, অনেক প্রশ্ন, অনেক কিছু কিন্তু মানুষের মধ্যে, সারা পৃথিবীর মানুষের মধ্যে কিন্তু দানা বাঁধছে। কিন্তু এই সুন্দরবন নিয়ে কিন্তু পুরোপুরি মানে জানার শেষ নেই, পুরোপুরি জানতে পারিনি কেউ আজ পর্যন্ত। শুধু রিসার্চের পর রিসার্চ হয়ে যাচ্ছে। যেমন আপনাদের ব্রাজিলের যে
অ্যামাজন জঙ্গল যেটা বলেন, অ্যামাজন রেন ফরেস্ট, সেই অ্যামাজন রেন ফরেস্ট এক জিনিস, আর আমাদের এই ভারতবর্ষের মধ্যে ইন্ডিয়াতে এবং বাংলাদেশ এবং ইন্ডিয়া নিয়ে একসাথে কিন্তু সুন্দরবনটা বেশিরভাগটা বাংলাদেশের মধ্যে পড়েছে সুন্দরবনের, আর এই আমাদের ভারতবর্ষের মধ্যে কিন্তু কিছুটা পড়েছে। তো এই কিছুটাই যা আছে বিশাল কিছু আছে। আপনারা একবার অন্তত যারা সুন্দরবন আসেননি, যারা সুন্দরবন অন্তত আসেননি, তারা একবার অন্তত সুন্দরবন এসে দেখুন যে সুন্দরবন কাকে বলে, প্রাকৃতিক সৌন্দর্য কাকে বলে, অসাধারণ। কিন্তু আমরা আজকে যেই জায়গাটায় এসছি, এই ভাই আমরা সব একসাথে যেই জায়গাটায় আজকে এসছি, আমিও প্রথমবার আসলাম এই জায়গায়, ঠিক আছে, যেভাবে হোক একটা যোগাযোগ সূত্রে আমরা চলে এসছি এক জায়গায়। এক সেকেন্ড। তো এই যেই জায়গায় আজকে আমরা এসছি, বিশাল রেড লাইট দ্বীপ বলতে পারেন এটা একটা, মানে এটা একটা বিশাল মাতলা নদী শুরু হওয়ার ঠিক আগেই বিশাল বড় একটা চর পড়েছে। সেই চরে কিন্তু আমরা রয়েছি। এখানে 1 থেকে 2 মিনিট মানে এখানে স্ট্রে করা মানে নিজের জীবনটাকে মুঠির মধ্যে নিয়ে কিন্তু এইখানে কাটানো। আপনাদেরকে দেখাচ্ছি, এই ভাইও তাই, আমিও তাই, পুরো নিজের মুঠির মধ্যে নিয়ে কিন্তু আপনাদের এই জায়গাটা দেখাচ্ছি। এই ভিডিওটা মন দিয়ে আপনারা ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত দেখুন, আপনারা মুগ্ধ হয়ে যাবেন যে সুন্দরবন কাকে বলে, আপনারা বুঝে যাবেন এই ভিডিওতে দেখেই। তারপরে আপনারা আসলে তো মাথা মানে কি বলবো, মানে মন মুগ্ধ হয়ে যাবে আপনাদের যে কি প্রকৃতি, এ কি এনজয়, কি আছে এই ফরেস্টে, এই সুন্দরবনে কি আছে আপনারা বুঝে যাবেন। একদিন খালি আসুন। তো বন্ধুরা মোটামুটি কিন্তু এই যিশু আইল্যান্ড আর যিশু আইল্যান্ডকে পরিত্যাগ করে আমরা এখন রওনা দিয়েছি। তো এই ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব। দেখা হচ্ছে নতুন ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।